পরিবেশের ভারসাম্য রক্ষায় স্থানীয় যে শস্য ফসলের বৈচিত্র্য আছে সেটিকে সুরক্ষা করা অত্যন্ত জরুরি। কারণ স্থানীয় জাত সুরক্ষার মাধ্যমে কোনো একটি অঞ্চলের যে বাস্তুতন্ত্র আছে, মাটির যে একটি বৈশিষ্ট্য আছে সেটি আসলে ঠিক থাকে। স্থানীয় জাত যদি চাষ করা হয়, এটি সাধারণত ভূগর্ভস্থ পানিকে আসলে বেশি ব্যবহার করে না, ভূ উপরিস্থ পানি দিয়ে আসলে চলে। এটি খুবই স্থানীয় শস্য ফসলের জাতগুলো কম পানি নির্ভর, এবং এখানে কোনো রাসায়নিক সারের ব্যবহার নেই, এখানে কোনো বিষের ব্যবহার হয় না। তার মানে হচ্ছে আমাকে বাইরে থেকে কোনো ইনপুট এখানে আসলে দিতে হয় না, যে কারণে এটি দূষণ কম ঘটায়। এবং এই যে পরিবেশের দূষণ কম ঘটাচ্ছে, আমার খরচ কমে যাচ্ছে, যেটি আমার অন্য যে উৎপাদন, আমি যদি আসলে এখন রাসায়নিক সার উৎপাদন করতে হয়, আমাকে যদি বিষ উৎপাদন করতে হয়, আমাকে যদি অনেক বেশি যন্ত্রপাতি উৎপাদন করতে হয়, স্থানীয় জাতে তো আমাদের স্থানীয় যে কৃষি প্রযুক্তি আছে সেটি ব্যবহৃত হয়। তো আমরা যত অন্য কিছু উৎপাদন করব তত কিন্তু কার্বন নিঃসরণ ঘটবে। তো স্থানীয় জাত চাষে কিন্তু কার্বন নিঃসরণ অনেক বেশি কমিয়ে আনা সম্ভব, এটি দূষণ কমিয়ে আনা সম্ভব, এবং অবশ্যই স্বাস্থ্য, মাটির স্বাস্থ্য, পরিবেশের স্বাস্থ্য, মানুষের স্বাস্থ্য, অন্যান্য প্রাণী বা উদ্ভিদের স্বাস্থ্য স্থানীয় জাতের মাধ্যমে আসলে ঠিক থাকা সম্ভব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্থানীয় জাত চাষের মাধ্যমে মাটির অণুজীব, শামুক, আমাদের সাপ, কেঁচু, মৌমাছি, আমাদের ফড়িং, বিভিন্ন ধরনের পাখি, তাদের যে বৈচিত্র্য আছে সেই বৈচিত্র্য সুরক্ষা করা সম্ভব। কারণ স্থানীয় জাতের উপরে নির্ভর করে শুধু মানুষ নয়, অণুজীব এবং আমাদের প্রাণ বৈচিত্র্য আসলে টিকে থাকে। স্থানীয় শস্য ফসলের জাতগুলো জলবায়ু সহনশীল, এবং তারা যে কোনো জলবায়ু পরিবর্তনের ফলে যে নেতিবাচক প্রভাব তৈরি হয় সেই প্রভাবকে মোকাবেলা করার জন্য তারা একটা লড়াই করতে পারে সেই পরিস্থিতিতে। কারণ এই স্থানীয় জাতগুলো তো তৈরি হয়েছে একটি বিশেষ বাস্তুতন্ত্রে, যেমন উপকূল অঞ্চলে। এখন উপকূল অঞ্চলের ধান তো আর পাহাড়ে চাষ করা হচ্ছে না, পাহাড়ের ধান তো আর হাওরে চাষ করা হচ্ছে না। তার মানে এই যে এক একটি অঞ্চলের বিশেষ স্থানীয় ধান জাতগুলো আছে, এটি কিন্তু সেই অঞ্চল আসলে উপযোগী। তো সেই অঞ্চলে যদি লবণাক্ততা বেড়ে যায়, ঘূর্ণিঝড় বেড়ে যায়, এই ধানের জাতের মধ্যে কিন্তু এক ধরনের আমরা বলি যে একটা জেনেটিক তার ডেসক্রিপশন থাকে। আমরা বলি যে ডিএনএর দিনলিপি, মানে জিনের একটা দিনলিপি থাকে। আমরা ডায়েরি লিখি না, প্রত্যেকটা উদ্ভিদ বা ফসল কিন্তু আসলে ডায়েরি লিখে, তার ভেতরে সেই ডায়েরিটা আসলে লিখতে থাকে। তো ধানের ক্ষেত্রে যেটি আসলে ঘটে, যে উপকূল অঞ্চলে যদি হয় যে নোনাখচি বা জটাই বালাম, বুড়ো মন্তেশ্বর, যেগুলো মূলত লবণ সহনশীল জাত, উপকূল অঞ্চলের জাত, এই ধান কিন্তু তার জিনের মধ্যে লিখে রেখেছে যে এখানে আসলে লবণাক্ততা আছে, এখানে আসলে ঘূর্ণিঝড় হয়। তো এটি পরবর্তী আমরা যখন এটা চাষ করা হয়, কৃষক যখন এটা চাষ করে, তখন কিন্তু এই জাতগুলো এই অঞ্চলের পরিবেশ সম্পর্কে আসলে জানে। আগে তার জিন আসলে তাকে এটা সতর্ক করেছে, তাকে আসলে এই মেসেজটা আসলে দিয়েছে যে এইরকম পরিস্থিতি হতে পারে। যখন লবণাক্ততা তীব্র হয়ে যায়, ঘূর্ণিঝড়ের প্রাবল্য বেড়ে যায়, তখন কিন্তু এই জাতগুলো টিকে থাকতে আসলে অনেক বেশি যুদ্ধ করতে পারে। এবং 2009 সনে যখন ঘূর্ণিঝড় আইলা হয়েছিল, সেখানে আমরা দেখেছি আমাদের গবেষণায় যে আমাদের জটাই বালাম, নোনাখচি, সাদামুটা, বুড়ো মন্তেশ্বর, এই যে উপকূলের জাতগুলো আছে সাতক্ষীরা শ্যামনগর অঞ্চলে, সেগুলো কিন্তু আইলা পরবর্তী সময়ে প্রায় 18 দিন যারা একটি লবণ পানির মধ্যে আসলে জলাবদ্ধ অবস্থায় ডুবেছিল, কিন্তু কোনো ধান আসলে মারা যায়নি, তারা টিকে ছিল। কিন্তু ওই সময়ে হচ্ছে যে অন্যান্য যে উচ্চ ফলনশীল জাত ছিল সেগুলো কিন্তু 2-1 দিনের মধ্যেই আসলে মরে গিয়েছিল, পচে গিয়েছিল গোড়া। তো স্থানীয় যে শস্য ফসলের জাতগুলো আছে, তাদের শেকড়, তাদের যে কাণ্ড থাকে, পাতা থাকে, তাদের যে পুষ্পদণ্ড থাকে, তাদের যে যখন একটা, আমি যদি ধানের কথা বলি, যখন আসলে এটা ধান হয়, ধান যখন আসলে লেগে থাকে, যেটিকে আমরা স্টক বলছি, সেটি কিন্তু অনেক বেশি শক্ত হয়। এবং দেখা যায় যে বজ্রপাত বা শিলাবৃষ্টিতেও স্থানীয় জাতের ধান ঝরে পড়ছে না, কারণ এটির ধান যে লেগে থাকছে যে স্টক, এটি অনেক বেশি শক্ত। তো স্থানীয় জাতের ধান ঘূর্ণিঝড় কিংবা খরা, একটা দীর্ঘস্থায়ী খরা,
কিংবা একটা পাহাড়ি ঢল এবং তার ফলে তৈরি হওয়া একটা দীর্ঘস্থায়ী বন্যা বা জলাবদ্ধতা, এগুলো কিন্তু আসলে সহ্য করতে পারে বা সহ্য করার চেষ্টা করছে অন্ততপক্ষে। এমনকি স্থানীয় জাতের যে শাকসবজি আছে তার মধ্যেও কিন্তু এই প্রবণতাটা অনেক বেশি। তো এটি কিন্তু বিজ্ঞানীরা আসলে বলছেন সারা পৃথিবীব্যাপী যে আমাদের স্থানীয় জাতের যে শস্য ফসলের জাতগুলো আছে সেগুলো তুলনামূলকভাবে অনেক বেশি জলবায়ু সহনশীল। এ কারণে এই জাতগুলো আমাদের সুরক্ষা করা আসলে দরকার।